Hello, students of second semester. Today's topic is Contract 2. Subject is Contract 2 and the topic is indemnity. Indemnity is a special type of contract which is stated in section 124 of the Contract Act. Contract Act is section 124 এ বলা আছে একটা স্পেশাল টাইপের কন্ট্রাক্ট হচ্ছে ইন্ডেমনিটি। এর আগে আমরা কন্ট্রাক্ট কি, ফর ডিফারেন্ট পার্টিস টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস সব কিছু করেছি। এবার কিছু বিশেষ ধরনের কন্ট্রাক্টকে কন্ট্রাক্ট 2 বা স্পেশাল কন্ট্রাক্ট হিসাবে এই ব্যাপারটাতে আছে। তেমনই একটা বিশেষ ধরনের কন্ট্রাক্ট হচ্ছে ইন্ডেমনিটি। কি বলছে সেকশন 124? এ কন্ট্রাক্ট বাই হুইচ one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself or by the conduct of any other person is called contract of indemnity. এমন একটা ধরনের কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টে একজন পার্টি, ওয়ান পার্টি, প্রমিসেস টু সেভ দ্য আদার, আরেকজনকে সেভ করার প্রমিস করে। কিসের থেকে সেভ করবে? ফ্রম লস কজ টু হিম বাই দ্য কন্ডাক্ট অফ দ্য প্রমিসার। যে প্রমিস করছে সেই প্রমিসারের কোনো কন্ডাক্ট, প্রমিসারের কোনো কাজকর্মের জন্য কোনো যদি কোনো লস হয়, অথবা বাই দ্য কন্ডাক্ট অফ দ্য এনি আদার পার্টি, অথবা অন্য কারো কোনো কাজকর্মের জন্য যদি তার কোনো লস হয়। তার মানে একজন আরেকজনকে প্রমিস করছে যে তার কোনো লস হলে সে তাকে সেভ করবে। লসটা কিসের থেকে অ্যারাইজ করতে পারে? প্রমিসারের নিজের কাজের মাধ্যমে বা অন্য কারো কোনো কন্ডাক্টের মাধ্যমে। সাচ কন্ট্রাক্টস আর কল্ড কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। তাহলে দুটো ব্যাপার, একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে দেয়ার মাস্ট বি এ লস, দেয়ার মাস্ট বি এ প্রমিস টু সেভ আদার ফ্রম লস। লস কীভাবে হবে? আইদার বাই দ্য কন্ডাক্ট অফ দ্য প্রমিসার আর বাই দ্য কন্ডাক্ট অফ দ্য এনি আদার পার্টিস। Now the definition excludes from its purview cases of loss arising from accidents. যদি প্রমিসারের কন্ডাক্ট বা অন্য কোনো লোকের কন্ডাক্টের মাধ্যমে কোনো লস হয়নি, কোনো অ্যাক্সিডেন্টে কিছু লস হয়েছে, আনন্যাচারাল ইভেন্টে কোনো লস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডেমনিটির মধ্যে সেই কন্ট্রাক্ট আসছে না। সেকশন 124 ইলাস্ট্রেশন আছে। এ কন্ট্রাক্টস টু ইন্ডেমনিফাই বি। এ প্রমিস করছে বিকে ইন্ডেমনিফাই করবে, মানে বি এর কোনো লস হলে সেটাকে সেভ করবে। এগেইনস্ট দ্য কনসিকুয়েন্স অফ এনি প্রসিডিং হুইচ সি মে টেক এগেইনস্ট বি। সি বি এর এগেইনস্টে কোনো প্রসিডিং করতে পারে, কোনো মামলা করতে পারে, কোনো ক্লেম করতে পারে। যদি করে সেক্ষেত্রে এ বিকে সেভ করবে ইন রেসপেক্ট অফ এ সার্টেন সাম অফ 200 রুপিস, 200 টাকা পর্যন্ত। মানে সি যদি বি এর এগেইনস্টে কোনো ক্লেম করে, কোনো প্রসিডিং করে, কোনো মামলা করে, এ বিকে সেভ করবে 200 টাকা পর্যন্ত। 200 টাকা পর্যন্ত তাকে ইন্ডেমনিফাই করবে। ইন্ডেমনিটির এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস: ওয়ান পার্সন প্রমিসেস টু সেভ দ্য আদার ফ্রম এনি লস। সাচ লস মাস্ট বি হ্যাপেন টু অকার by the conduct of the promisor himself, or such loss may occur by the conduct of any other person. There are two parties, there are two kind of indemnity. একটা হচ্ছে এক্সপ্রেস কন্ডাক্ট অফ ইন্ডেমনিটি, আর একটা ইমপ্লাইড ইন্ডেমনিটি। এক্সপ্রেস কন্ডাক্ট অফ ইন্ডেমনিটিতে একটা পার্টি আর একটা পার্টিকে সরাসরি বলছে যে আই উইল সেভ ইউ। দিস ইজ এক্সপ্রেস কন্ট্রাক্ট। এক্সপ্রেস কন্ট্রাক্টের এক্সাম্পল: এ সেইজ টু বি বাই গুডস ওর্থ অফ রুপিস 10,000 ফ্রম এক্স। এ বিকে বললো তুমি এক্সের থেকে 10,000 টাকা জিনিস কেনো, অ্যান্ড ইফ অন রিসেল ইউ সাফার এনি লস, তুমি সেটা আবার বিক্রি করতে যাওয়ার সময় যদি তোমার কোনো লস হয়, আই উইল কম্পেনসেট ইউ, আমি তোমাকে তার কম্পেনসেশন দেবো। মানে এ বিকে বললো তুমি এক্সের থেকে 10,000 টাকা জিনিস কেনো, তারপরে সেই জিনিস বিক্রি করার সময় তোমার যদি কোনো লস হয় আমি সেটা দেখে নেব। সো দিস ইজ এ promises to save B. This is a contract of indemnity. A wholesaler sells the goods to B, a retailer, by a carrier C. A একজন রিটেলার বিকে সি ক্যারিয়ারের মাধ্যমে জিনিস পাঠাচ্ছে। মানে এ মনে করে একটা ফ্যাক্টরি ওনার, বি একজন রিটেলার, একজন দোকানদার, সি হচ্ছে একটা ব্যাটাডোর বা লরির মালিক। তাহলে এ বি এর কাছে সি এর মাধ্যমে মাল পাঠাচ্ছে। A sends the invoice and waybill to B, enabling him to get the delivery of the goods from C. A বিকে ইনভয়েস এবং ওয়েবিল পাঠিয়ে দিয়েছে। ইনভয়েস মানে বিল, এবং ওয়েবিল হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার চালান আর কি।
সেগুলো সব বিয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। বি সেগুলো সিকে দেখাবে যে হ্যাঁ আমি তোমার লোক যাকে তুমি ডেলিভারি করবে। সি ওই কাগজপত্র দেখে বিয়ের কাছে মালটা ডেলিভারি করবে। এটা হওয়া উচিত। বি লস দ্য ওয়েবিল অ্যান্ড ইনভয়েস। বি সেই ওয়েবিল এবং ইনভয়েস হারিয়ে ফেলবে। এখন সি কী করবে? সি যদি বিকে মালটা দিয়ে দেয় এবং তারপরে অন গুড ফেথ দিয়ে দিল যে হ্যাঁ বি নিশ্চয়ই ভালো দিয়ে দিল, পরে অন্য একজন বি হয়ে ক্লেম করবে, তখন সিকে তো তার দাম দিতে হবে, কারণ সি তো ভুল করে দিয়ে এসছে, তাহলে সি এর লস হবে। তখন বি কী করবে? বি ইজ রিকোয়ার্ড, বি তো ওয়েবিল এবং ইনভয়েস হারিয়ে ফেলেছে, বি তাহলে কী করবে? বি ইজ রিকোয়ার্ড টু সাবমিট অ্যান ইন্ডেমনিটি বন্ড ইন ফেভার অফ সি। সি এর ফেভারে একটা ইন্ডেমনিটি বন্ড করে দেবে, যে সেখানে কী লেখা থাকবে যে সি এর যদি ভবিষ্যতে কোনো ক্লেম দিতে হয়, যে অন্য কেউ সি এর কাছে বললো যে সে বি এবং সি ভুল করে অন্য কাউকে মাল ডেলিভারি দিয়েছে, ফলে তাকে টাকা দিতে হবে। যদি কোনো ক্লেম সি এর এগেনস্টে আসে রিগার্ডিং দিস ট্রানজ্যাকশন, বি উইল ইন্ডেমনিফাই। বি তখন তাকে কম্পেনসেট করে দেবে, বি তাকে সেই লস থেকে সেভ করবে। এই ইন্ডেমনিটি বন্ড পাওয়ার পরে, এই বি এর কাছ থেকে এই অ্যাসিওরেন্স পাওয়ার পর সি মালটা বিকে ডেলিভারি করবে। তাহলে এই হচ্ছে ইন্ডেমনিটি বন্ড। মানে বি ওয়েবিল এবং ইনভয়েস হারিয়ে ফেলেছে, তা সত্ত্বেও সি বিকে দিয়ে দিচ্ছে। কেন না সি লিখে দিল যে তুমি আমায় দাও, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমি দেখব। দিস ইজ ইন্ডেমনিটি বন্ড। ইমপ্লাইড কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। অনেক সময় অনেক স্ট্যাটিউট বা কমন ল, স্ট্যাটিউট ল মানে এনঅ্যাক্টেড ল, আর কমন ল মানে এটা সাধারণ মানুষের মধ্যে প্রচুর, তারা অনেক সময় অনেক অব্লিগেশন তৈরি করে দেয় মানুষের উপর, যে এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। সেগুলো হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। এ সেল ডিড হ্যাজ এ ক্লজ if upon the objection of anyone any damage or loss accrues to the vendor will be liable. সেল ডিডে বলা থাকলো যে যদি অন্য কোনো ড্যামেজ বা লস হয়, কেউ যদি অবজেকশন জানায়, ভেন্ডার হচ্ছে যে বিক্রি করছে, ভেন্ডি হচ্ছে যে কিনছে। ভেন্ডি কিনছে কোনো একটা প্রপার্টি, কিনছে কারোর কাছ থেকে, এবার সেখানে দলিলে বলা আছে যদি অন্য কেউ কোনো অবজেকশন জানায় এই বিক্রিতে এবং তার জন্য যদি যে কিনছে ভেন্ডি ট্রান্সফেরি, তার যদি কোনো লস হয়, কোনো ড্যামেজ হয়, তাহলে ট্রান্সফেরার বা ভেন্ডার সেটা দিতে বাধ্য হবে। সো দিস ইজ এ কেস অফ ইন্ডেমনিটি অ্যান্ড দিস ইজ এ কেস অফ ইমপ্লাইড ইন্ডেমনিটি, যেখানে এক্স্যাক্টলি ওইভাবে এক্সপ্রেস ওয়ার্ডসে বলা নেই, বাট ভেন্ডার উইল বি লায়াবল বলতে বোঝায় যে দিস ইজ ইন্ডেমনিটি। নেক্সট কামস ইন্ডেমনিটি হোল্ডারের রাইট। সেকশন 124, ইন্ডেমনিটি হোল্ডার কি সেটা কোনো বুঝতে হবে, যে যাকে ইন্ডেমনিটি করা হচ্ছে। সেকশন 125, দ্য ইন্ডেমনিটি হোল্ডার দ্যাট ইজ প্রমিসি। এ বিকে বললো যে তুমি 10,000 টাকা জিনিস কেন, কোনো লস হলে আমি তোমাকে সেভ করবো। তাহলে প্রমিসটা কাকে করছে? বিকে। বি হচ্ছে প্রমিসি, সো প্রমিসি হচ্ছে ইন্ডেমনিটি হোল্ডার। ইন্ডেমনিটি হোল্ডারের রাইটস 125-এ বলা আছে। কি রাইটস? all damages which he may be compelled to pay in any suit in respect of any matter to which the promise to indemnify applies. ইন্ডেমনিফাইয়ের বিষয়টা যেখানে অ্যাপ্লাই হবে, সেই ক্ষেত্রে মামলায় তাকে যদি কোনো টাকা পয়সা দিতে হয়, তাহলে সেটা কিন্তু যে ইন্ডেমনিটি দিয়েছে প্রমিসার, তার কাছ থেকে আদায় করার রাইট তার আছে। অল কস্ট হুইচ হি মে বি কম্পেলড টু পে ইন এনি সুট। কোনো মামলায় যে কস্ট দিতে হতে পারে তাকে, মানে মামলাটা হয়েছে এবং সেই মামলাটা করার জন্য তার উপর কিছু আলাদা কস্ট চাপিয়ে সে করবে, তাহলে সেই কস্টের পেমেন্টও সে নিতে পারে। কোন ক্ষেত্রে কস্ট? ইফ ইন ব্রিঙ্গিং অর ডিফেন্ডিং ইট, মামলা করার জন্য বা মামলা ডিফেন্ড করার জন্য যদি কোনো কস্ট চাপানো হয়। কিন্তু সেক্ষেত্রে হি ডিড নট কন্ট্রাভিন দ্য অর্ডার অফ দ্য প্রমিসার। কন্ডিশন হচ্ছে প্রমিসার যা বলবে, তবে বললো তুমি এটা করো না, এটা করো, সেটা শুনতে হবে। হি ডিড নট কন্ট্রাভিন দ্য অর্ডার অফ দ্য প্রমিসার। যদি প্রমিসারের অর্ডার কন্ট্রাভিন করে তাহলে কিন্তু সে বাধ্য নয়। আর he acted as it would have been prudent for him to act in the absence of indemnity. সে এমনভাবে কাজটা করেছে, মামলাটা দেখাশোনা করেছে, পরিচালনা করেছে, যে যেন কোনো ইন্ডেমনিটি বন্ড নেই। কারণ ইন্ডেমনিটি বন্ড আছে, ও ভাবছে মামলায় যা খুশি হোক, আমার টাকা তো ওখান থেকে পেয়েই যাবো। এইভাবে করলে চলবে না। প্রুডেন্ট ম্যান ইন্ডেমনিটি বন্ড নেই এরকম ভেবে যেভাবে মামলাটা পরিচালনা করবে সেভাবে করতে হবে। ফলে প্রমিসারের কথা শুনে চলে এবং প্রুডেন্ট ম্যান হিসেবে কাজ করে যদি তার কোনো লস হয় মামলা ব্রিং করার, মানে মামলা করার বা ডিফেন্ড করার ক্ষেত্রে, সেক্ষেত্রে দ্যাট লস শ্যাল বি ইন্ডেমনিফাইড বাই দ্য প্রমিসার।
নেক্সট কামস ইফ দ্য প্রমিসার অথরাইজেস হিম টু ব্রিং অর ডিফেন্ড দ্য স্যুট। যদি প্রমিসার তাকে মামলা করার জন্য বা ডিফেন্ড করার জন্য অথরাইজ করে থাকে, সেক্ষেত্রেও সে মামলার কস্ট আদায় করতে পারে। নেক্সট কামস all sums which he may have paid under the terms of any compromise of any suit. সুটের কম্প্রোমাইজ করার ক্ষেত্রে, কম্প্রোমাইজ কোথায়, একজন বললো 1 লাখ টাকা আমার ডিউ আছে তুমি দাও, ও বললো না ঠিক আছে আমি 50,000 টাকা দেবো, ঠিক আছে তাতেই হবে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কম্প্রোমাইজ হয়। তা মামলা কম্প্রোমাইজ করার ক্ষেত্রে যা খরচা হবে সেগুলোও সে পেতে পারে, কিন্তু সেক্ষেত্রে শর্ত কি, একই রকম। ইফ দ্য কম্প্রোমাইজ ওয়াজ নট কন্ট্রারি টু দ্য অর্ডারস অফ দ্য ইন্ডেমনিফায়ার। প্রমিসার বা ইন্ডেমনিফায়ার যা অর্ডার দেবে, যা বলবে তার কন্ট্রারিতে, তার বিপরীতে গিয়ে কম্প্রোমাইজ হচ্ছে না, তার কথা শুনে হচ্ছে, অ্যান্ড ওয়াজ ওয়ান হুইচ উড হ্যাভ বিন প্রুডেন্ট ফর দ্য ইন্ডেমনিটি হোল্ডার টু মেক ইন দ্য অ্যাবসেন্স অফ এনি কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। ইন্ডেমনিটি কন্ট্রাক্ট না থাকলে একজন বুদ্ধিমান লোক যেভাবে কম্প্রোমাইজ করতো সেভাবে হয়েছে। আর ইফ দ্য ইন্ডেমনিটি হোল্ডার অথরাইজেস হিম টু কম্প্রোমাইজ দ্য স্যুট, এবং ইন্ডেমনিটি হোল্ডার যদি তাকে স্যুটটাকে মামলাটাকে কম্প্রোমাইজ করার অধিকার দেয়, সেক্ষেত্রে কম্প্রোমাইজ করার জন্য যা টাকা পয়সা ধার্য হবে, যে অ্যামাউন্ট কোর্টে দিতে হবে, সেগুলো সবই সে প্রমিসারের কাছ থেকে বা ইন্ডেমনিফায়ারের কাছ থেকে আদায় করতে পারবে। সো দিজ আর দ্য রাইটস অফ দ্য ইন্ডেমনিটি হোল্ডার। এরপরে আসছে হোয়েন ক্যান অ্যান ইন্ডেমনিফায়ার বি মেড লায়াবল। ক্যান ইন্ডেমনিটি হোল্ডার ক্লেম টু বি ইন্ডেমনিফাইড বিফোর হি ইজ ডেমনিফাইড। এখানে প্রশ্ন যেটা, যে ইন্ডেমনিফায়ার মানে প্রমিসার কখন লায়াবল হবে। যে ইন্ডেমনিটি হোল্ডার সে নিজের পকেট থেকে টাকা দিয়ে দেওয়ার পর, মানে সে কি ক্লেম করতে পারে ইন্ডেমনিটি, যে আমার এত লস হয়েছে তুমি আমায় দাও, সেটা কখন, আফটার ডেমনিফাইড মানে আফটার লস সে ক্লেম করবে, নাকি ইন অ্যান্টিসিপেশন অফ লস হওয়ার আগেই সে ক্লেম করতে পারে। এ বিকে বললো তুমি ওর কাছ থেকে জিনিস নিয়ে বিক্রি করো, তোমার কোনো লস হলে আমি দেখে নেব। ও জিনিসটা কিনলো, কিনে বিক্রি করে দেখলো, জানতে পারলো যে জিনিসটা ভালো না, লোকজন ক্লেম করতে পারে। সে কি তখনই তার কাছে ক্ষতিপূরণ চাইবে, নাকি মামলা হবে, ক্ষতিপূরণ দিতে হবে, দেবে নিজের পকেট থেকে, তারপরে তার কাছ থেকে চাইবে? এই নিয়ে দুরকম ওপিনিয়ন আছে কোর্টের। একদল মনে করে যে ওয়ান মাস্ট বি ডেমনিফাইড বিফোর হি ক্যান ক্লেম টু বি ইন্ডেমনিফাইড, মানে ইন্ডেমনিফাইড লস সেভের করার হোক, আমার লস হয়েছে এটা সেভ করা হোক, এই ইন্ডেমনিফাইড হওয়ার ক্লেম করার আগে তাকে ডেমনিফাই করতে হবে, মানে তাকে লস সাফার করতে হবে। উইদাউট সাফারিং লস ইউ ক্যানট ক্লেম টু বি কম্পেনসেটেড। নাগপুর হাইকোর্টের ভিউ হচ্ছে এ পার্সন মাস্ট বি ডেমনিফাইড বিফোর হি ক্যান বি ইন্ডেমনিফাইড। আর ক্যালকাটা হাইকোর্ট, ম্যাড্রাস হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, এদের ভিউটা আবার অন্য। ইন্ডেমনিটি হোল্ডার ক্যান কম্পেল দ্য ইন্ডেমনিফায়ার টু ইন্ডেমনিফাই বিফোর দ্য ইন্ডেমনিটি হোল্ডার হ্যাজ অ্যাকচুয়ালি সাফার দ্য লস সাফার করার আগেই সিচুয়েশান তৈরি হলেই ইন্ডেমনিটি হোল্ডারকে ইন্ডেমনিফাই করার জন্য আবেদন করা যায়, তাকে বাধ্য করা যায়। এটা ক্যালকাটা হাইকোর্ট, ম্যাড্রাস হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, এদের মতামত। ইন Gajanan Morswar versus Morswar Madan, Bombay High Court observed that if the indemnified had incurred a liability, that liability is absolute and he is entitled to call upon the indemnifier. যদি ইন্ডেমনিফায়ারের কোনো লায়াবিলিটি থাকে, যে ইন্ডেমনিটি হোল্ডারকে আমি কম্পেনসেট করবো, তাহলে সেই লায়াবিলিটি অ্যাবসোলিউট। তার অ্যারাইজ করলেই, সিচুয়েশান অ্যারাইজ করলেই তাকে দিতে হবে। তার লস হলো কি হলো না এটা দেখার কোনো জায়গা নেই। এরপরে ইজ কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স ইজ কভার্ড বাই এ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। এখানে প্রশ্ন হচ্ছে যে কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্সে কী থাকে। কারণ কেউ অসুস্থ হলে টাকা পাবে, হেলথ ইন্স্যুরেন্স, মরে গেলে টাকা পাবে, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এখানে সেকশন 124 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট রেকগনাইজেস only such contract as contract of indemnity where there is a promise to save another person from loss which may caused by the conduct of the promissory himself or by any other person. কাজে আমার ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে কিন্তু প্রমিসারের কন্ডাক্টে বা অন্য কোনো লোকের কন্ডাক্টে কিছু হচ্ছে না। হিউম্যান এজেন্সি ইনভলভ না, কেউ অসুস্থ, সেটা কোনো হিউম্যান এজেন্সির জন্য না। কেউ সাফার করলো, অ্যাক্সিডেন্ট হলো, কেউ মারা গেল, এসব ক্ষেত্রে কিন্তু সেটা ইন্ডেমনিটি কন্ট্রাক্টের আওতায় আসে না, বুঝে গেল।
ফলে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স ইজ নট কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। সো দিস ইজ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। এরপরে আছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। পুরোটা বুঝতে হবে, প্রশ্ন আসে হোয়াট ইজ ইন্ডেমনিটি, সেক্ষেত্রে ইন্ডেমনিটি কী, তার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পলস, এগুলো বলতে হবে। আর কিছু ছোটো ছোটো প্রশ্ন আসে, রাইটস অফ ইন্ডেমনিটি আসতে পারে, ইন্ডেমনিফায়ারের কী কী অধিকার আছে, রাইট আছে। আর এই দুটো প্রশ্ন, ক্যান ইন্ডেমনিটি হোল্ডার ক্লেম ইন্ডেমনিফাই বিফোর বি ইন্ডেমনিফাইড, আর হোয়েদার কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। ইন্ডেমনিটি চ্যাপ্টার আর গ্যারান্টি চ্যাপ্টার পরে যেটা পড়াবো দুটো একসাথে কম্পাইল করে জেনারেলি কোয়েশ্চেন আসে।